একটা মেয়েকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। তুমি কি ভেবেছো আমার মা বাবাকে হাত করে আমাকে বিয়ে করতে পারবে? দ্যাটস নট পসিবল। আমি তোমার মতো মেয়েদের সহ্য করতে পারি না, সেখানে সারা জীবন একসঙ্গে কোনোভাবেই কাটাতে পারবো না। পাত্রের এমন কথা শুনে সোহার কিছুটা হলেও অপমান বোধ হলো। তবে সোহা শত চেষ্টা করেও বুঝতে পারল না তোমার মতো একটা মেয়েকে শান এই কথাটা কেন বলেছে। সোহার মনে প্রশ্নের দানা বইতে থাকে। সময় নষ্ট না করে সোহা ভ্রু কুঁচকে বলে ওঠে, আমার মতো মেয়ে মানে কি বোঝাতে চাইছেন আপনি? আমি কি এমন করেছি যে আপনি আমাকে সহ্যই করতে পারেন না? আর আমি আপনার বাবা মাকে হাত করতে যাব কেন? আরে কি সব বলছেন আপনি? সোহার কথা শুনে শান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ও, কি করেছো, কেন করেছো সেটাও এখন বুঝতে পারছো না? আমার সামনে একদম নাটক করবে না। কি ভেবেছো এসব নাটক করবে আর আমি তোমাকে আবার সাধু ভেবে বিয়েতে রাজি হয়ে যাব? সেটা কখনোই হচ্ছে না। তুমি এক্ষুনি বিয়েটা ভেঙে দেবে। তোমার মতো খারাপ একটা মেয়ের সাথে আমি কিছুতেই থাকতে পারবো না। শানের কথায় সোহা অসহায়ভাবে বলে, সবকিছু বুঝতে পারছি না। আর আপনি যদি বিয়ে না করতে চান তাহলে নিজেই গিয়ে বলে দিন। আমাকে কেন না করতে বলছেন বিয়ে ভাঙতে? আর সবাই বিয়ের কত প্ল্যান করছে, এখন আমরা না কি করে করতে পারি? শান 2 পা এগিয়ে এসে সোহার বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমি কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নই। আমি কিচ্ছু জানি না। তোমাকে যেইটুকু বলা হয়েছে ততটুকুই করো। এর চেয়ে বেশি বা কম কিছুই করার কথা মাথায়ও আনবে না। তাড়াতাড়ি নিচে এসে সবাইকে বলবে তুমি আমাকে বিয়ে করতে চাও না। সোহার আগে ফুসফুসতে মাথা নেড়ে হ্যাঁ বলে। শান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল সোহার রুম থেকে। সোহা শানের যাওয়ার দিকে তাকিয়ে রেগে বিড়বিড় করে বলে, এবার আমি কি করি সেটা আপনি দেখবেন। আমাকে শুধু শুধু অপমান করে আমাকে এবার বিয়ে ভেঙে দিতে বলছেন? আমি খারাপ মেয়ে? যত খারাপই হই না কেন, এবার তো আমি নিজে আপনাকে বিয়ে করেই ছাড়বো। আজকে সোহাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। পাত্রপক্ষ বললে কিছুটা ভুল হবে, কারণ সোহার বড় বোন সিমির সাথে শানের মেজ ভাই সামিরের বিয়ে হয়েছে প্রায় 7 মাস আগে। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও সোহার বাবা ইমতিয়াজ রহমান আর শানের বাবা মুশফিক চৌধুরী আগে থেকেই ব্যবসায়িকভাবে একে অপরের সাথে একটু একটু পরিচিত ছিল। সিমির বিয়ের সময় সোহাকে দেখে শানের মা বাবা সোহাকে শানের জন্য পছন্দ করেছিল। তাই সোহার কলেজের লাস্ট ইয়ারের এক্সাম শেষ হতেই সোহাকে বাড়ির বউ করার প্রস্তাব নিয়ে চলে এসেছে। যদিও সেটা শানের মা বাবা ছাড়া বাকি সবার অজানা ছিল। আজকে আসার পরই সব জানতে পারল, তাই কথা বলার জন্য দুজনকে উপরে পাঠিয়েছিল। সোহা ধূপধাপ পায়ে সিঁড়িতে এসে দাঁড়ালো। সবাই বিয়ে নিয়ে কথা বলছে। বিয়েটা নিয়ে সবাই খুশি রয়েছে, শুধুমাত্র শানই গম্ভীর চেহারায় বসে আছে। সোহা নিজের রাগী ভাবটা নিজের মধ্যেই লুকিয়ে রাখার চেষ্টা করল। চুপচাপ চেহারা নিয়ে সবার সামনে দাঁড়ালো। সোহাকে দেখেই সবার দৃষ্টি সোহার দিকে পড়ল। সোহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশে আধাত দূরের সোফায় শান তার মায়ের পাশে বসে আছে। সোহার এমন ভাবভঙ্গি দেখে সবাই চুপ করে গেল। শানের মা শাহানাজ বেগম উঠে আসলো। সোহার কাছে এসে জিজ্ঞেসু গলায় বলে, কি হয়েছে সোহা? তোমার কেমন লাগছে কেন? সব ঠিক আছে তো? শানও কিছু বলল না। তোমরা কি বিয়েতে রাজি না? শান অপেক্ষা করে আছে সোহা কখন বিয়ে না করার কথা বলবে। সোহা শানকে অবাক করে দিয়ে লজ্জা মাখা স্বরে বলে, না আন্টি, শান বিয়ে আর কি বলবে, শুধু বলেছে আপনারা বড়রা যা বলবেন তিনি তাতেই রাজি। আমারও কোনো সমস্যা নেই। সবার মুখে হাসি ফোটে আর শান অবাক হয়ে তাকিয়ে থাকে সোহার দিকে। সোহার দুষ্টুমি সম্পর্কে শান বেশি একটা পরিচিত নয়, তবে সোহার এই ধরিবাজ চালাকি দেখে শান সোহার দিকে আগুনের ফুলকির মতো ফুলতে থাকে। শানের মা গিয়ে সবার সাথে কুশল বিনিময় করতে থাকে। সবার আড়ালে সোহা শানের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। আর শান এমনভাবে তাকালো যেন মনে হলো সোহাকে একা পেলে আগুনে পুরোয় ছাড়খাড় করে দেবে। শানের মা এগিয়ে এসে শানের মুখের সামনে মিষ্টি ধরতেই শান মুখে মিথ্যা হাসি ফুটিয়ে মিষ্টি মুখে তুলে নিল। শান মিষ্টি খাওয়ার পর যেন তার রাগ আরও বেড়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এই মেয়ে সাহস কি করে পেল তার মুখের উপর এমন মিথ্যে বলতে? সবার সামনে তাকে এমন অপ্রস্তুত করার শাস্তি সোহাকে পেতেই হবে। সোহা বুঝতে পারল শানের রাগ কতটা বেড়েছে।
তবে এই রাগে তার কোনো দুঃখ হচ্ছে না, বরং এক অদ্ভুত জেদ আর বিজয়ের হাসি তার মুখে ফুটে উঠতে চাইছিল। সে জোর করে নিজের হাসি চেপে রেখে মাথা নিচু করে রইল। শানের মা শানকে নিয়ে গর্ব করে সকলের কাছে সোহাকে তার ছেলের সাথে মানিয়ে চলতে বলল। শান তার মায়ের কথার কোনো প্রতিবাদ করল না, শুধু একটা শীতল হাসি দিল। শান খুব ভালো ছেলে, একটু গম্ভীর ঠিক, তবে মন খুব নরম। তুমি একটু মানিয়ে নিও মা, আমাদের শান সোহা জুটিটা খুব সুন্দর হবে। শান যেন এবার অসহ্য হয়ে উঠল। মায়ের অতি প্রশংসা তার কাছে এখন বিদ্রূপ মনে হচ্ছে। মা, আমার একটা জরুরি কাজ আছে, আমি এখন যাই। ও বাবা, এত তাড়াতাড়ি? ঠিক আছে, যাও। শান এক প্রকার ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সে একবারও সোহার দিকে তাকালো না। সোহা মনে মনে ভাবল, পালাচ্ছেন কেন? খেলার তো সবে শুরু হলো। এরপর শাহনাজ বেগম দিয়ে বলে, আন্টি, আমাকে এখন কি করতে হবে? তোমার আর কি, এখন তুমি বিশ্রাম করো। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, এটা সবচেয়ে বড় কাজ। আমরা সবাই মিলে বিয়ের তারিখ ঠিক করে তোমাকে জানিয়ে দেব। সোহা মাথা নেড়ে হাসি মুখে নিজের ঘরে চলে গেল। ঘরে ঢুকে সে দরজা বন্ধ করে দিল। তার মনের মধ্যে এক অস্থিরতা কাজ করতে লাগল। শানের ব্যবহার তার কাছে এখনও রহস্যময়। সে কেন তাকে খারাপ মেয়ে বলল? সে কি এমন করেছে যে শান তাকে সহ্য করতে পারে না? এই প্রশ্নগুলো সোহার মাথায় ঘুরপাক খেতে লাগল। সে শানের উপর প্রতিশোধ নিতে চায়, তবে তার আগে সেই রহস্যের সমাধান করতে হবে। এই শানকে তো আমি সহজে ছাড়ছি না। বিয়েটা তো হচ্ছেই, আর বিয়ের পর বুঝবে কে কার সাথে পাঙ্গা নিয়েছে। কিছুক্ষণ পর সোহার ফোন বেজে উঠল। ওপাশ থেকে তার বান্ধবী প্রিয়া কল করেছে। কি রে সোহা, সব ফাইনাল? শান ভাইয়ের সাথে তোর বিয়েটা পাকাপাকি হলো? হ্যাঁ রে, ফাইনাল। ওয়াও, কংগ্রাচুলেশন। আমি জানতাম এমন কিছুই হবে। ভাইয়া কেমন দেখতে? তোর পছন্দ তো হয়েছে? দেখতে ভালোই, পছন্দ না হলে কিছু করার নেই। পছন্দ না হওয়ার কিছু নেই, কিন্তু আমার সাথে এর চেয়ে খারাপ ব্যবহার কেউ করেনি। কি বলছিস? কি হয়েছে আবার? দীর্ঘশ্বাস ফেলে, তোকে পরে সব বলবো, আগে বলতো শান বেআই কি কারোর সাথে প্রেম করতো? মানে সিরিয়াস কোনো সম্পর্ক? না রে, যদ্দূর জানি শান ভাইয়া ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। এসব প্রেম টেম তিনি পছন্দ করেন না। তবে কেন এমন বললেন? কে বললো সেটাই তো জানতে চাই। সোহা ফোন রেখে দিল। তার মনের মধ্যে এখন একটাই চিন্তা, শান তাকে খারাপ মেয়ে বলার আসল কারণ কি? প্রতিশোধের নেশা থাকলেও এই না জানা কথাটা তাকে শান্তি দিচ্ছিল না। সে সিদ্ধান্ত নিল শান বাড়ি থেকে চলে গেলেও তার রুমে একবার উকি দিতে হবে। সে সাবধানে ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে শানের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা সামান্য খোলা ছিল। সোহা সন্তর্পণে দরজার ফাঁক দিয়ে ভেতরের দৃশ্য দেখার চেষ্টা করল। শান তার ঘরে একা বসে আছে। সে তার ল্যাপটপে কিছু একটা দেখছে, কিন্তু সোহার চোখে পড়ল তার হাতে ধরা একটি পুরনো ছবির ফ্রেম। শান ফ্রেমটির দিকে তাকিয়ে গভীরভাবে কিছু ভাবছে। তার মুখে সেই অহংকারে ভাব নেই, বরং এক গভীর বিষণ্ণতা। সোহা সাহস করে দরজায় মৃদু টোকা দিল, কর্কশ স্বরে। কে? আসতে বারণ করেছি না? ভেতরে ঢোকার ভান করে। বেআই, আমি একটু আপনার মায়ের জন্য একটা জরুরি কথা বলতে এসেছিলাম। সোহা দ্রুত ঘরে প্রবেশ করল এবং দরজায় দাঁড়িয়ে গেল, যাতে শান সহজে তাকে বের করে দিতে না পারে। শান দ্রুত ছবির ফ্রেমটি টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে দিল, তবে সোহার তীক্ষ্ণ দৃষ্টি এড়াল না সেই দ্রুততা। বিরক্ত হয়ে, মাকে বলার মতো এমন কি জরুরি কথা থাকতে পারে যা তুমি নিজে এসে বলতে পারছো না? যাও, এখন আমি ব্যস্ত। একটু এগিয়ে গিয়ে, আসলে বিষয়টা এমন, আন্টি জানতে চাইলেন যে বিয়ের পর আমাদের দুজনের থাকা খাওয়ার ব্যবস্থা কি হবে। আপনি তো বললেন বাড়ি ভাঙতে, তাই ভাবলাম। উঠে দাঁড়িয়ে, আমি যা বলেছি তাতেই থাকবে। তোমার এসব কাজের প্রয়োজন নেই। তুমি তোমার রুমে যাও, আমি নিজেই সব সামলে নেব। শান এবার সরাসরি সোহার চোখে চোখ রাখল। তার চোখে রাগ, ঘৃণা এবং কিছু একটা লুকোনোর চেষ্টা স্পষ্ট। সোহা এবার তার আসল চাল চালল। সে নিজেকে অসহায় সাজিয়ে চোখে জল আনার ভান করল। আপনি কেন এমন করছেন বেআই? আমি কি সত্যিই আপনার কাছে এতটাই খারাপ? আমি আপনার বাবা মার সামনে মিথ্যা বলতে বাধ্য হয়েছিলাম কারণ আপনি আমাকে ভয় দেখিয়েছেন। আমি বুঝতে পারছি না আমার কোন কথায় আপনার এত রাগ। শান সোহার এই হঠাৎ দুর্বলতা দেখে কিছুটা হলেও অপ্রস্তুত হয়ে গেল। সে তো ভেবেছিল সোহা তার সাথে লড়বে, কিন্তু এই কান্নাকাটির ভান তার পরিকল্পনা নষ্ট করে দিচ্ছে। কিছুটা নরম হয়ে, কিন্তু দৃঢ়তা বজায় রেখে,
নাটক বন্ধ করো সোহা। আমি স্পষ্ট বলে দিয়েছি আমি তোমাকে সহ্য করতে পারি না। এর বেশি কিছু জানার দরকার নেই তোমার। ভেজা গলায়, যদি আমি সত্যি সত্যি আপনার বাবা মার সামনে বলি যে আমি আপনাকে বিয়ে করতে চাই না, তাহলে তো সব সমস্যা মিটে যাবে, তাই না? আমি তো সেটাই করতে চেয়েছিলাম, কিন্তু আপনিই তো মানা করলেন। আপনিই তো বললেন তাড়াতাড়ি সবাইকে বলো আমি বিয়ে করতে চাই না। শান যেন নিজের ফাঁদে নিজেই পড়ে গেল। সে ভুলে গিয়েছিল যে সে সোহাকে সরাসরি এই নির্দেশ দিয়েছিল। তার মুখ বিবর্ণ হয়ে গেল। আমি বলেছিলাম ভুল করে। তুমি এখন যাও। সোহা বুঝল শানের দুর্বলতা এখন তার হাতে। সে মুহূর্তের জন্য হাসতে গিয়েও নিজেকে সামলে নিল এবং গম্ভীর মুখে মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে এলো। সোহা ঘর থেকে বেরিয়ে আসার পর শান দ্রুত দরজা বন্ধ করে দিল। তার মাথায় এখন দুটো চিন্তা। এক, সোহা সত্যি সত্যি তার দুর্বলতার সুযোগ নেবে কিনা, আর দুই, সে কিভাবে এই বিয়েটা ভেঙে দেবে। ঠিক সেই মুহূর্তে নিচের হলরুমে বিয়ের প্রাথমিক কথাবার্তা শুরু হলো। সোহার বাবা ইমতিয়াজ রহমান এবং শানের বাবা মুশফিক চৌধুরী আলাপচারিতার মগ্ন। মুশফিক সাহেব, আমাদের সম্পর্কটা শুধু ব্যবসাতে সীমাবদ্ধ ছিল। এখন সিমি আর স্বামীর বিয়েতে আত্মীয়তার বাঁধনে বাধা পড়ল। এখন আবার শান আর সোয়ার বিয়ে। আমার তো মনে হচ্ছে আমরা যেই একই পরিবারের মানুষ হয়ে গেলাম। নিশ্চয় ইমতিয়াজ, এটাই তো চাই। সিমি আমাদের ঘরের লক্ষ্মী, আর সোহা শাহনাজ ওকে দেখে শানের জন্য পছন্দ করে রেখেছিল। এ বয়সে এসে আর দেরি করতে মন চাইছে না। আপনি বলুন, সামনের মাসের ভালো কোনো তারিখ দেখে কি আমরা শুভ কাজটা সেরে ফেলতে পারি? খানিকটা চিন্তা করে, আমার কোনো আপত্তি নেই, তবে সোয়ার বয়স শানের চেয়ে সামান্য বেশি। এ নিয়ে হয়তো কিছু কথা উঠতে পারে। হাত নেড়ে, ও, সামান্য ক মাসের বড় ছোট ওইসব আজকাল আর কেউ দেখে না ইমতিয়াজ। শাহান আর সোহার মধ্যে যদি বোঝাপড়া থাকে তাহলে আর কিসের চিন্তা। আর দেখুন, শাহান তো আপনার মেয়েকে দেখেই রাজি হয়েছে। এই সময় সিমির প্রবেশ হলো। সে সবাইকে মিষ্টি আর শরবত পরিবেশন করতে করতে কথা বলতে লাগলো। বাবা, মুশফিক আঙ্কেল, আপনারা এত চিন্তা করছেন কেন? শান্ত বলেই দিয়েছে যে আপনারা যা বলবেন তাতেই রাজি। আর সোহা তো শানকে ভীষণ পছন্দ করে। একদম ঠিক বলেছ সিমি। আমার মনে হয় শান্ত খুব শান্ত প্রকৃতির ছেলে। সোহা ওর থেকে কিছুটা বড় হলেও আমাদের পরিবার ওর দায়িত্বজ্ঞান অনেক বেশি। শান্ত হয়তো একটু গম্ভীর, কিন্তু সোহা ওকে সামলে নেবে। দুজনকে মানিয়ে নিতে অসুবিধা হবে না। সিমি মুচকি হেসে সামিরের দিকে তাকালো। তাদের নিজেদের মধ্যকার সুখী সম্পর্ক যেন অন্যদের আশ্বস্ত করল। সিমি, তুমি ঠিক বলছো না? সিমি, তুমি ঠিক বলছো মা। স্বামীর তোমার আর সিমির মতো যদি ওদেরকেও সুন্দর সংসার হয় সেটাই চাই। তাহলে মুশফিক সাহেব, আমরা সামনের মাসের প্রথম দিকেই তারিখটা পাকা করি। হ্যাঁ, সেটাই ভালো হবে। শাহনাজ তাহলে এখন থেকে প্রস্তুতি নিতে পারবে। ঠিক এই সময় সোহা নেমে এলো। সে দেখল সবাই হাসি মুখে বিয়ের তারিখ ঠিক করতে ব্যস্ত। সে শানের দেওয়া অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হলো। তার মাথায় এলো নতুন পরিকল্পনা। সে শান্তভাবে এসে তার বাবার পাশে দাঁড়ালো। সোহার দিকে তাকিয়ে, কি মা, তোমার ভাইয়া ভাবি তো খুব খুশি। তোমার আর শানের কি কোনো কথা হলো? একটু থেমে সবার দিকে তাকিয়ে, হ্যাঁ বাবা, আমার কথা হয়েছে, আমি চাই। সোহার দিকে এবার সবাই মনোযোগ দিল। শানের মা শাহনাজ বেগমও উৎকণ্ঠা নিয়ে এগিয়ে এলেন। কি মা সোহা, তুমি কি বলতে চাইছো? আমি চাই বিয়েটা হোক, তবে একটা শর্তে। সোহার এই শর্তের কথা শুনে সবার মুখের হাসি যেন মুহূর্তেই থেমে গেল। সোহার মুখে শর্ত শব্দটি শুনে পুরো হলরুমে যেন পিন পতন নীরবতা নেমে এলো। শানের মা শাহনাজ বেগমের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ইমতিয়াজ রহমান অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। শর্ত? কিসের শর্ত মা? বিয়ে তো তোমার আর শানের অমতে হচ্ছে না। দৃঢ় কণ্ঠে শানের বাবার দিকে তাকিয়ে, মুশফিক আঙ্কেল, শানবিয়াই আমাকে বলেছে যে তিনি আমাকে বিয়ে করতে চান না, কারণ তিনি আমাকে সহ্য করতে পারেন না। তিনি আমাকে খারাপ মেয়েও বলেছেন। এই কথাগুলো শুনে মুশফিক চৌধুরী এবং শাহনাজ বেগম যেন আকাশ থেকে পড়লেন। তাদের চোখ কৌতূহল ও বিস্ময়ে বড় হয়ে গেল। হতবাক হয়ে, কি বলছো মা সোহা? শান এমন কথা বলছে? এটা অসম্ভব। উদ্বিগ্ন হয়ে, সোহা,
তুমি এসব কি বলছো? শান্ত তোমার সাথে উপরে কথা বলতে গিয়েছিল, সেখানে কি এমন কিছু হয়েছে? শান্ত অথচ প্রত্যয় ভঙ্গিতে। হ্যাঁ আন্টি, শান বেয়াই আমাকে পরিষ্কারভাবে বলেছেন আমি যেন বিয়েটা ভেঙে দিই। তিনি আমাকে মেনে নিতে পারবেন না। সবাই এবার একে অপরের দিকে তাকাতে লাগলো। ইমতিয়াজ রহমান অস্বস্তিতে পড়ে গেলেন। তিনি শানের বাবা মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য মুখ খুললেন। মুশফিক সাহেব, আমি দুঃখিত। আমার মেয়ে হয়তো ভুল বুঝেছে, অথবা শান। বাবার কথা থামিয়ে দিয়ে। বাবা, আমি কিছু ভুল বুঝিনি। আমি এই বিয়েটা ভাঙতে চাই না। আমি মনে করি না আমার মধ্যে এমন কোনো দোষ আছে যে কেউ আমাকে সহ্য করতে পারবে না। তাই আমি একটা শর্তে এই বিয়েতে রাজি। কৌতূহল নিয়ে। কি শর্ত মা, বলো? শান ভাইয়া আমাকে বিয়ে করতে না চাওয়ার কারণ বলেছেন যে আমি খারাপ মেয়ে। আমার শর্ত হলো বিয়ের 3 মাসের মধ্যে যদি শান বেয়াই সবার সামনে প্রমাণ করতে পারেন যে আমি সত্যি সত্যি খারাপ, তাহলে আমি নিজেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব। তিনি চাইলে তখন ডিভোর্স দিতে পারেন, কিন্তু যদি তিনি প্রমাণ করতে না পারেন এবং আমাকে নির্দোষ প্রমাণ হতে হয়, তাহলে এই 3 মাস পর শান বেয়াইকে সবার সামনে স্বীকার করতে হবে যে তিনি আমাকে ভুল বুঝেছিলেন এবং আমাদের সম্পর্ক আজীবনের জন্য মেনে নিতে হবে। এই 3 মাস আমরা স্বামী স্ত্রী হিসেবে এক ছাদের নিচে থাকবো। সোহার এই অভাবনীয় শর্ত শুনে সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেল। এমন অদ্ভুত আর চ্যালেঞ্জিং শর্ত কেউ কখনো শোনেনি। শানের মা বাবা একে অপরের দিকে তাকিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে রইলেন। ইমতিয়াজ রহমান নিজেও বুঝতে পারছিলেন না যে তিনি কি বলবেন। নীরবতা ভেঙে, সোহা, তুমি এটা কি ধরনের শর্ত দিয়েছো? সামিরের দিকে না তাকিয়ে। এটা আমার আত্মসম্মানের প্রশ্ন। সামির ভাইয়া, শান ভাইয়া আমাকে অপবাদ দিয়েছেন। হ্যাঁ, তাকে প্রমাণ দিতে হবে, নয়তো ক্ষমা চেয়ে ভুল স্বীকার করতে হবে। আমি আমার মানহানির প্রতিশোধ নেবই। কিছুক্ষণ চিন্তা করে। কঠিন শর্ত মা, শানের সাথে কথা না বলে তো এই শর্ত মানা যায় না। ঠিক এই সময় শান সিঁড়ি বেয়ে নিচে নামলো। তার চোখে বিরক্তি এবং কিছুটা হতাশা। সে দেখল সবাই চুপচাপ বসে আছে, আর সোহা মাঝখানে দাঁড়িয়ে। সে কিছু বোঝার আগেই শাহানাজ বেগম তাকে ডেকে উঠলেন। শান, তোমার কি হয়েছে? তুমি সোহাকে কি বলেছো? একটু ইতস্তত করে। কিছু না মা, সামান্য ভুল বোঝাবুঝি। তাচ্ছিল্যের হাসি হেসে। মিথ্যে বলবেন না শান ভাইয়া, আপনি কি আমার শর্তে রাজি এই 3 মাসের চ্যালেঞ্জে? সোহার দিকে রাগান্বিতা দৃষ্টিতে তাকিয়ে। কিসের চ্যালেঞ্জ? শান চোখ কুঁচকে সোহার দিকে তাকালো। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে প্রস্তুত ছিল না এই ধরনের আক্রমণের জন্য। সোহা শান্ত কিন্তু আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, যেন এক চালক দাবা খেলায় প্রতিপক্ষকে কোণঠাসা করেছে। কিসের শর্ত? কিসের চ্যালেঞ্জ? স্পষ্ট করে বলো সোহা। মুশফিক চৌধুরীর দিকে তাকিয়ে। আঙ্কেল, আপনি বলুন। শান শোনো, সোহা বলছে তুমি নাকি ওকে খারাপ মেয়ে বলছো, এবং এই বিয়েতে তুমি রাজি নও। তাই সোহা একটা শর্ত দিয়েছে, বিয়ের 3 মাসের মধ্যে যদি তুমি প্রমাণ করতে পারো যে সোহা সত্যি খারাপ, তবে সোহা নিচেই সরে যাবে। আর যদি প্রমাণ করতে না পারো, তবে তুমি সবার সামনে তোমার ভুল স্বীকার করবে এবং ওকে স্ত্রী হিসেবে মেনে নিবে। এই 3 মাস তোমরা স্বামী স্ত্রী হিসেবে থাকবে। শান কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রইল। তার মনে তীব্র রাগ আর অপমান দানা বাঁধতে লাগলো। সে বুঝতে পারছিল সোহা তাকে সবার সামনে অপদস্থ করছে। তার চোখের কোণে প্রতিশোধের আগুন জ্বলতে লাগলো। ঠোঁট বাঁকিয়ে। খারাপ মেয়ে? ও ঠিক আছে। শান, তুমি কি সত্যি ওকে? মাকে থামিয়ে দিয়ে। মা, আমি জানি আমি কি বলেছি আর কেন বলেছি, সেটাও আমি জানি। শানের কথায় শাহানাজ বেগম পিছিয়ে গেলেন। তিনি আর কোনো কথা বললেন না। ইমতিয়াজ রহমান ও মুশফিক চৌধুরী গভীর চিন্তায় মগ্ন। সোহার দিকে তাকিয়ে ঠান্ডা গলায়। তোমার শর্ত আমি মেনে নিলাম সোহা। আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। 3 মাস এর মধ্যেই আমি প্রমাণ করে দেব কেন তুমি এই পরিবারের জন্য অযোগ্য। তুমি কি ভাবছো আমাকে অপমান করে তুমি জিতে গেলে? ভুল করছো। তুমি নিজেই নিজের ফাঁদ তৈরি করলে। চোখে চোখে রেখে। ব্যাস, আমিও ভেবে দেখব আপনি কি প্রমাণ করেন। আমি 1 ইঞ্চিও নড়ব না। সোহার মুখের হাসি শানের রাগ আরও বাড়িয়ে দিল। মুশফিক চৌধুরী নীরবতা ভেঙে কথা বললেন। ঠিক আছে, যেহেতু দুজনের সম্মতিতে এই শর্ত স্থির হলো, তাহলে আর কোনো কথা নেই। ইমতিয়াজ, আমরা তাহলে সামনের মাসে 7 তারিখ বিয়ে তারিখ চূড়ান্ত করছি। তোমরা দ্রুত প্রস্তুতি নাও। আপনারা যা ভালো মনে করেন মুশফিক সাহেব। শান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না।
সে দ্রুত পা ফেলে হলরুম ত্যাগ করল। তার চলে যাওয়ার ভঙ্গিতে স্পষ্ট ছিল তার ভেতরের ক্রোধ। সোহা এবার তৃপ্তির হাসি হাসল। তার প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। এখন সে অপেক্ষা করবে শানের চালের জন্য। ফিসফিস করে, সোহা, এটা তুই কি করলি? শান ভাইয়া তোকে ছাড়বে না। সিমিকে জড়িয়ে ধরে, ছাড়বে না? দেখা যাক, এবার খেলাটা আমি খেলবো দিদি। শান দ্রুত নিজের ঘরে গিয়ে দরজা সজোরে বন্ধ করে দিল। তার মাথার আগে ফুঁসছে। সোহার সাহস দেখে সে স্তম্ভিত। তার মনে হচ্ছে এই মেয়ে শুধু তাকে নয়, তার পরিবারকেও অপমান করেছে। সে প্রতিজ্ঞা করল 3 মাস নয়, এর আগেই সে সোহার মুখোশ খুলে দেবে। আমি সহ্য করতে পারি না ওকে, কিছুতেই না। এই বিয়ে হতে পারে না। আমি ওকে শাস্তি দেব। শান অস্থিরভাবে ঘরের মধ্যে পায়চারি করতে লাগল। সে টেবিলের দিকে এগিয়ে গেল এবং দ্রুত ড্রয়ার খুলে সেই ছবির ফ্রেমটি বের করে আনল। ফ্রেমের ভেতরের ছবিটি দেখে তার চোখের রাগ কিছুটা কোমল হলো, কিন্তু পরক্ষণেই সেই ক্রোধ আবার ফিরে এলো। আমি তোমাকে ভুলিনি। তোমার সাথে যা হয়েছে তার জন্য আমি কাউকে ছাড়বো না। আর এই সোহা, ও ভেবেছে আমাকে চ্যালেঞ্জ করে জিতে যাবে। আমি ওর জীবন এমন দুর্বিষহ করে তুলব যে ও নিজেই 3 মাসের আগেই এই বিয়ে থেকে পালাতে চাইবে। শান ল্যাপটপ খুলে দ্রুত কিছু তথ্য ঘাঁটতে শুরু করলো। তার মনে আছে সোহা তার কলেজের শেষ বর্ষের ছাত্রী। সে হয়তো সাধারণ জীবনযাপন করে, কিন্তু শান বিশ্বাস করতে পারছিল না তার মা বাবা যাকে পছন্দ করেছেন সে একজন খারাপ মেয়ে হতে পারে। শানের মনে হলো সোহার নিশ্চয়ই কোনো গোপন দিক আছে যা কেউ জানে না। কম্পিউটারে কিছু টাইপ করতে করতে, সোহা ইমতিয়াজ রহমান, তোমাকে জানতে হবে তোমার অতীত, তোমার বন্ধু, তোমার সব দুর্বলতা। সে একজন পরিচিত প্রাইভেট ইনভেস্টিগেটরের সাথে যোগাযোগ করল। হ্যালো শাফি, আমার একটা কাজ আছে, খুবই জরুরি। একটা মেয়ের সম্পর্কে সব তথ্য জানতে হবে। অতীত, বর্তমান, সোশ্যাল মিডিয়া, বন্ধুত্ব, সব। 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট চাই। শাফি শানের পরিচিত একজন বিশ্বস্ত ব্যক্তি। শাফি কাজ শুরু করার প্রতিশ্রুতি দিল। শান ফোন রেখে দিয়ে আবার সোহার ছবির দিকে তাকালো। তার মনের ভেতরে এখন শুধু একটাই উদ্দেশ্য, প্রমাণ করা যে সোহা খারাপ এবং এই বিয়েটা যে কোনো মূল্যে ভেঙে দেওয়া। 3 মাস? তুমি নিজেই 3 সপ্তাহের মধ্যে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে সোহা? তুমি কি করতে এসেছো এই বাড়িতে? আমি সেটাই ফাঁস করব। শান যখন তার ঘরে বসে সোহার অতীত ঘাটার পরিকল্পনা করছিল, তখন সোহা নিজের ঘরে বসে একটি দীর্ঘশ্বাস ফেলল। সে জানত শানের মতো একগুঁয়ে এবং প্রভাবশালী পুরুষকে চ্যালেঞ্জ করার ফল কি হতে পারে, কিন্তু তার আত্মসম্মান তাকে চুপ থাকতে দেয়নি। নিজের মনে, শান ভাইয়া, আপনি ভাবছেন আমি ভয় পাবো? আমি জানি আপনি আমাকে নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করবেন, কিন্তু আমার তো লুকোনোর কিছু নেই। সে তার ফোনের গ্যালারি খুলল। সেখানে তার আর তার প্রিয় বান্ধবীদের অসংখ্য ছবি। সে খুব স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিল, কিন্তু তার ব্যক্তিগত জীবন ছিল খুবই পরিচ্ছন্ন। তবুও শানের রাগ আর সন্দেহের কারণ কি সেটাই তাকে ভাবাচ্ছিল। খারাপ মেয়ে, আমার মতো মেয়ে, কথাটা তিনি কিভাবে বলেছেন? এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে। সে তার বোন সিমির ঘরে গেল। সিমি তখনও স্বামীরের সাথে বিয়ের সাজসজ্জা নিয়ে কথা বলছিল। দিদি, তুমি কি শান ভাইয়ার কোনো প্রাক্তন প্রেমিকার কথা জানো, বা এমন কিছু যা তিনি গোপন করেছেন? ভ্রু কুচকে, কেন বলতো? শান ভাইয়া তো এসবের ধারে কাছেও যায় না। স্বামীরও কোনোদিনও কিছু বলেনি। শুনেছি তিনি নাকি ভীষণ রাশভারী, পড়াশোনার ব্যবসা নিয়েই থাকেন। চিন্তিত মুখে, সোহা, আমি শানের বড় ভাই হলেও ওর ব্যক্তিগত জীবনে আমি খুব বেশি নাক গলাই না। তবে এইটুকু জানি, ওর জীবনে একটা বড় ধাক্কা লেগেছিল। সেই ঘটনার পর থেকেই সে আরো বেশি গম্ভীর আর রুগ্ন হয়ে গেছে। উৎসাহী হয়ে, কি ধাক্কা ভাইয়া? সেটা অনেক আগের কথা। আমি নিশ্চিত নই যে শান নিজে বললে তোমার জানা উচিত। তবে সেই ঘটনায় হয়তো ওর মনে একটা বিশ্বাস জন্মেছে যে মেয়েরা। স্বামীর কথা শেষ করতে পারলেন না। তিনি ইতস্তত করতে লাগলেন দৃঢ়তার সাথে, মেয়েরা কি ভাইয়া, বলুন, এটাই জানতে হবে আমাকে। মেয়েরা নাকি বিশ্বাসঘাতকতা হতে পারে। সোহার বুক কেঁপে উঠল। তার মনে পড়ল শানের বলা কথাগুলো। তোমার মতো একটা মেয়েকে। তার মানে শান ভাইয়া কোনো মেয়ের দ্বারা প্রতারিত হয়েছিলেন? হয়তো এই বিষয়ে ওর সাথে কথা বলার খুব কঠিন। তবে তুমি যখন চ্যালেঞ্জ নিয়ে ফেলেছো তখন সাবধানে থেকো।
শান সহজে হার মানার পাত্র না। সোহা বুঝতে পারল শানের রাগ তার ব্যক্তিগত নয়, বরং তার অতীত অভিজ্ঞতার প্রতিফলন। কিন্তু সেও হার মানবে না। সে শপথ করল সে শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করবে না, শানের ভুল ধারণাকেও ভেঙে দেবে। সিমিকে জড়িয়ে ধরে, চিন্তা করো না দিদি, আমি জানি কি করতে হবে। আমি আমার মতো করে প্রস্তুতি নিচ্ছি। সোহা তার রুমে ফিরে এলো। তার ল্যাপটপে সে শান চৌধুরীর বিজনেস প্রোফাইল খুঁজতে শুরু করলো। যদি শান তার জীবনের দুর্বলতা খুঁজতে পারে, তবে সোহাও তার মনের দুর্বলতা খুঁজবে। প্রতিশোধের পাশাপাশি এখন তার উদ্দেশ্য আরও গভীর। সে চায় শান যেন তার অতীতের ভূত থেকে বেরিয়ে আসতে পারে। দেখতে দেখতে বিয়ের তারিখ ঘনিয়ে এলো। 7 দিন পর বিয়ে। এর মাঝে শান তার নিজস্ব উপায়ে সোহার সম্পর্কে যত তথ্য সম্ভব জোগাড় করেছে। তবে অবাক হওয়ার বিষয়, সোহার জীবনে বড় কোনো খুঁত সে খুঁজে পায়নি। সোহা একজন ভালো ছাত্রী, সমাজে তার সম্মান রয়েছে এবং তার বন্ধুরা সবাই তাকে ভালোবাসে। শান কেবল একটি জিনিসই পেয়েছে যা তার সন্দেহকে আরও উস্কে দিল: সোহার বাবার আর্থিক অবস্থা। বিয়ের মাত্র 3 দিন আগে উভয় পরিবারের মধ্যে আইবুড়ো ভাত বা প্রাক বিবাহের ভোজের আয়োজন করা হলো। এটি ছিল তাদের পারিবারিক ঐতিহ্য। দুই পরিবারের সবাই মিলে আনন্দ করার কথা, কিন্তু শান আর সোহার মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। মুশফিক সাহেব, আপনাদের এই আয়োজন দেখে মন ভরে গেল। সোয়া যেন আপনাদের ঘরে গিয়ে সুখে থাকে, এটাই আমার একমাত্র প্রার্থনা। ইমতিয়াজ, আপনি নিশ্চিত থাকুন, আমাদের পরিবারের ছোট বৌমা হিসেবে সে খুব ভালো থাকবে। শান একপাশে গম্ভীর মুখে দাঁড়িয়েছিল, হাতে ছিল পানীয়ের গ্লাস। সোহা তার দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারল শানের চোখে এখনও সন্দেহের কালো মেঘ। সোহাকে দেখে, এই তো আমার লক্ষ্মী বৌমা। শান, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? যাও সোহার সাথে কথা বলো। এখন থেকে তোমাদের একসাথে থাকতে হবে। নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করো। শান বাধ্য হয়ে গ্লাসটি নামিয়ে সোহার দিকে এগিয়ে গেল। সোহা শান্তভাবে তার অপেক্ষা করছিল, ঠান্ডা ও মেপে মেপে। তোমার বাবা বেশ চিন্তিত মনে হচ্ছে। তুমি কি তোমার উদ্দেশ্য সিদ্ধির জন্য এমন কোনো কাজ করছো যা তার সম্মানের হানি করতে পারে? তাচ্ছিল্যের হাসি হেসে, আমার উদ্দেশ্য সিদ্ধি? আমার উদ্দেশ্য তো আপনার সেই ভুল ধারণা ভাঙা, যা আপনি কিছু অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমার উপর চাপিয়ে দিয়েছেন। আপনি আপনার বাবার ব্যবসার অংশীদার হওয়ার জন্য আমাকে সন্দেহ করছেন। আমার বাবা কি আপনার বাবার মতো বড়লোক নন, তাই? আমি টাকার কথা বলছি না, আমি বলছি তোমার চতুরতার কথা। আমি জানি তুমি কিছু লুকাচ্ছ, আর সেটা আমি বের করবই। তোমার অতীত যত পরিষ্কারই হোক না কেন। দুপা এগিয়ে এসে, আর যদি আমি প্রমাণ করি যে আমার অতীত পরিষ্কার আর আমি কিছুই লুকোচ্ছি না, তখন আপনি কি করবেন শান বেয়াই? আপনি আমার সেই শর্ত ভুলে যাননি নিশ্চয়ই? শানের মুখ শক্ত হয়ে গেল। এই চ্যালেঞ্জ তাকে ভেতরে ভেতরে আরও বেশি জেদি করে তুলছিল। আমি কিছু ভুলি না সোহা, আর মনে রেখো তোমার বয়সের সামান্য পার্থক্যটা হয়তো আমার প্রমাণ করার হাতিয়ার হতে পারে। তুমি আমাকে বিয়ে করে কি পেতে চাইছো, আমি সেটা দেখতে চাই। চোখে দৃঢ়তা এনে, বয়সের পার্থক্য দিয়ে চরিত্র বিচার হয় না শান ভাইয়া। আর আমি কি চাই সেটা আপনি 3 মাসের মধ্যেই জানতে পারবেন। তবে এইটুকু বলি, আমি আপনার মতো কাউকে পাওয়ার জন্য কোনো ছলনার আশ্রয় নেইনি। তাদের এই চাপা উত্তেজনাপূর্ণ কথা কাটাকাটি কেউ শুনতে পাচ্ছিল না। সিমি দূর থেকে তাদের দেখছিল আর মনে মনে ভাবছিল, এই দুজনের মধ্যে কি সত্যি বোঝাপড়া সম্ভব? সামিরের কাছে এসে, স্বামীর, দেখছো ওরা এখনো ঝগড়া করছে। সিমিকে আশ্বস্ত করে, চিন্তা করো না সিমি, শান যখন চ্যালেঞ্জটা মেনে নিয়েছে তখন কিছু একটা ঘটবেই। হয়তো এই চ্যালেঞ্জটাই ওদের দুজনকে কাছাকাছি আনবে। সোহা শানকে আর কথা বলার সুযোগ না দিয়ে একটি মিষ্টি হাসি দিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। শান দাঁড়িয়ে রইল, তার চোখে জ্বলে উঠল প্রতিশোধের তীব্র আগুন। অবশেষে এলো সেই শুভ দিন। মুশফিক চৌধুরীর বিলাসবহুল বাড়িতে শান আর সোহার বিয়ের উৎসব। শান গম্ভীর মুখে শেরওয়ানি পরে বসে আছে। তার চোখে নেই কোনো আনন্দের ঝলক, শুধু এক কঠিন প্রতিজ্ঞা। অন্যদিকে লাল বেনারসি আর সোনার গয়নায় সোহাকে দেখাচ্ছে অপরূপা, কিন্তু তার চোখ দুটি ছিল শান্ত, যেন সে জানে সামনের পথটা কত বন্ধুর হতে চলেছে। ধর্মীয় রীতিনীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন হলো।
দুই পরিবারের মুখে হাসি, কিন্তু শান আর সোহার মধ্যেকার শীতল দূরত্ব কেউ এড়িয়ে যেতে পারছিল না। সবাই বুঝতে পারছিল এটা কেবল একটি বিয়ের বন্ধন নয়, বরং একটি শর্তের চুক্তি। রাত গভীর হল। সোহা নতুন বউ সেজে শানের ঘরে অপেক্ষা করছে। ঘরে প্রবেশ করল শান। দরজা বন্ধ করে সে সোজা হেঁটে গেল ঘরের আরেক পাশে রাখা সোফার দিকে। সে একবারও সোহার দিকে তাকালো না। কর্কশ স্বরে, তুমি নিশ্চয়ই আশা করছো না যে আমি তোমার পাশে গিয়ে বসবো? শান্তভাবে বিছানা থেকে উঠে দাঁড়ালো। আমি আপনার কাছ থেকে কিছুই আশা করছি না শান বেয়াই। আমি কেবল আমার শর্ত পালন করতে এসেছি। আপনি মনে রাখবেন, এই 3 মাস আমরা একই ছাদের নিচে থাকবো স্বামী স্ত্রী হিসেবে। কিন্তু আপনি ভুলে যাবেন না, আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন। আপনি এই ঘরে যা করবেন আমি তার পাল্টা জবাব দেব। তাচ্ছিল্যের হাসি দিয়ে, খুব সাহস! তুমি ভুলে যাচ্ছ তুমি এখন আমার ঘরে আমার স্ত্রী। আমি চাইলে এখনই তোমার শর্ত ভেঙে দিতে পারি, কিন্তু আমি তা করব না। আমি তোমাকে এমন সুযোগ দেব না। দৃঢ়তার সাথে, আপনার ইচ্ছা, আপনি বরং আপনার ঘুমের ব্যবস্থা করুন, আমি সোফায় শুতে পারি। বিরক্ত হয়ে, না, তুমি এই বিছানায় থাকবে আর আমি সোফায় থাকব। তুমি আমার শোবার ঘরে এসে আমাকেই সোফায় পাঠাবে? এতটাও ক্ষমতা আমি তোমাকে দেইনি। শান দ্রুত তার বিছানার চাদর সরিয়ে ফেলল। তুমি বিছানার একপাশে থাকবে। খবরদার আমার দিকে আসার চেষ্টা করবে না। ভুলে যেও না, আমরা কেবল একটা চুক্তিতে আছি, এর বেশি কিছু নয়। ঘুরে দাঁড়িয়ে, আপনি নিশ্চিত থাকুন যে আপনাকে সহ্যই করতে পারে না তার কাছে যাওয়ার ভুল আমি করব না। আপনি বরং আপনার চোখ খোলা রাখুন। আপনার চ্যালেঞ্জের সময় শুরু হয়ে গেছে। শুভরাত্রি। শান কোনো উত্তর দিল না। সে সোফায় গিয়ে শুয়ে পড়ল। তার চোখ বন্ধ হলেও ঘুম ছিল তার থেকে অনেক দূরে। সোহা চুপচাপ বিছানার এক পাশে শুয়ে পড়ল। দুজনের মধ্যেকার নীরবতা যেন এক তীব্র যুদ্ধক্ষেত্রের সৃষ্টি করল। পরের দিন সকালে শাহনাজ বেগম সোহার ঘরে এলেন। তিনি দেখলেন সোহা বিছানায় শান্তভাবে শুয়ে আছে, আর শান সোফায় ঘুমাচ্ছে। তার মুখ উদ্বেগ আর বিস্ময়ে ভরে উঠল। ধীরে ধীরে, শান, তুমি সোফায় কেন? ধরফর করে উঠে, ওহ মা, কিছু না, আমার রাতে ঠিক ঘুম হচ্ছিল না, তাই। শান দ্রুত কথা শেষ করে ঘর থেকে বেরিয়ে গেল। সোহা শান্ত মুখে হাসল। শান হয়তো ভেবেছিল এইভাবেই সে সোহাকে ভয় দেখাবে, কিন্তু সোহা প্রস্তুত ছিল। সোহার হাত ধরে, মা, তোমাদের মধ্যে সব ঠিক আছে তো? শানটা বড্ড জেদি, তুমি একটু মানিয়ে নিও। আন্টি, আমি সব সামলে নেব, আপনি চিন্তা করবেন না। আর এটা তো সবে শুরু। শান যখন সোফায় গিয়ে শুয়ে পড়ল, সোহা তখন বিছানায় শুয়েও তার চোখ বন্ধ করল না। তার মনের মধ্যে চলছিল এক অন্যরকম পরিকল্পনা। সে জানত শান তাকে মানসিক চাপ দিয়ে দ্রুত ভেঙে ফেলতে চাইবে, কিন্তু সোহা তার থেকে বয়সে বড়, আর সেই বয়সের অভিজ্ঞতা কাজে লাগাতে সে দ্বিধা করল না। কিছুক্ষণ পর যখন শান সোফায় প্রায় ঘুমিয়ে পড়েছে, সোহা মৃদু হেসে উঠে বসল। সে আলো জ্বালিয়ে তার সুটকেস থেকে একটি বই বের করল। বইটি ছিল একটি বিখ্যাত অর্থনৈতিক ম্যাগাজিনের সাম্প্রতিক সংস্করণ। শান্ত কিন্তু স্পষ্ট স্বরে, শান ভাইয়া, আপনি কি সত্যি ঘুমিয়ে পড়লেন? শান চোখ না খুলেই বিরক্তির সঙ্গে উত্তর দিল, ঘুম জড়ানো কণ্ঠে। কি চাই তোমার? আমি তো ভাবছিলাম যেহেতু আমাদের বিয়েটা একটা চুক্তিতে হয়েছে, তাই আমরা কিছু পেশাগত আলোচনা করতে পারি। আপনার কি মনে আছে আপনার বাবা বলেছিলেন যে আপনার একটা নতুন প্রজেক্টের জন্য আপনি ফান্ডিং খুঁজছেন? শান সঙ্গে সঙ্গে চোখ খুলে উঠে বসল। এই মেয়ে এমন বাসর রাতে পারিবারিক ব্যবসার আলোচনা করছে, এটা তার কল্পনার বাইরে ছিল। তুমি এসব কি বলছো? এখন রাত 2টো। আমি তো কলেজ শেষ করেছি মাত্র, আর আপনি তো সফল একজন ব্যবসায়ী। আপনার কাছে সময় মানেই টাকা, তাই ভাবলাম সময়ের সদ্ব্যবহার করি। আপনি এই ম্যাগাজিনটা দেখুন, এখানে আপনার প্রজেক্টের মতো একটি নতুন ধারার উপর বিশদ আলোচনা করা হয়েছে। সোহা বইটি ছুঁড়ে দিল শানের দিকে। শান অবাক চোখে বইটি ধরল। তুমি আমাকে এই মুহূর্তে ব্যবসার টিপস দিচ্ছ? ঠোঁটে হাসি এনে, কেন নয়? ভুলে যাবেন না, আমি আপনার থেকে সামান্য হলেও বড়। আমার অভিজ্ঞতা আপনার তারুণ্যের সাথে যুক্ত হলে হয়তো আপনার ব্যবসা আরও দ্রুত সফল হতে পারে। একজন ভালো স্ত্রীর দায়িত্ব শুধু ঘর সামলানো নয়, স্বামীর কাজে সাহায্য করাও।
এই 3 মাস আমি দেখাবো আমি আপনার জন্য কতটা উপযুক্ত, আপনিও প্রমাণ করার সুযোগ পাবেন। শান এবার সত্যি অস্বস্তিতে পড়ল। তার রাগ যেন এখন শ্রদ্ধার এক মিশ্র অনুভূতিতে পরিণত হলো। এই মেয়ে তার প্রত্যাশার চেয়ে অনেক বেশি পরিণত। তোমার এসব সিনিয়রগিরি আমার কাছে চলবে না সোহা। আমি নিজে আমার প্রজেক্ট সামলাতে পারি। সে তো ভালো কথা, কিন্তু নতুন কিছু জানলে তো ক্ষতি নেই। আমি কাল সকালে আলোচনা করতে চাই। এখন আপনি ম্যাগাজিনটি পড়ুন। আর হ্যাঁ, সোফায় এভাবে শুয়ে থাকার চেয়ে বিছানায় এলে আপনি আরো ভালোভাবে মনোযোগ দিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনি থাকবেন আপনার দিকে, আমি আমার দিকে। সোহা হাসি মুখে আবার চোখ বন্ধ করল। শান ম্যাগাজিনটি হাতে নিয়ে কিছুক্ষণ সোফার দিকে তাকিয়ে রইল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। রাগের পরিবর্তে তার মনে সৃষ্টি হচ্ছিল এক নতুন কৌতূহল। সে আর কিছু না বলে অনিচ্ছা সত্ত্বেও উঠে বিছানার অন্য পাশে শুয়ে পড়ল। তার হাতে তখনও সেই ম্যাগাজিন, নিচু স্বরে। অদ্ভুত মেয়ে। বাসর রাত কাটল কোনো শারীরিক নৈকট্য ছাড়াই, কিন্তু এক নীরব মানসিক দ্বন্দ্বে। শান বুঝতে পারছিল সোহা কেবল নিজেকে নির্দোষ প্রমাণ করতে আসেনি, সেই তাকে চ্যালেঞ্জ জানাতে এসেছে একজন সঙ্গী হিসেবে। পরের দিন সকালে শাহনাজ বেগম যখন সোহার ঘরে এসে শানকে সোফায় ঘুমাতে বেঁকে গেলেন, তার মনে সন্দেহ আরও ঘনীভূত হল। কিন্তু সোহা এমনভাবে নিজেকে সামলে নিল যে শানের মা আর কোনো প্রশ্ন করতে পারলেন না। শান দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তার মন ব্যবসায়িক ম্যাগাজিনের পাতা আর সোহার অদ্ভুত আচরণে ভারাক্রান্ত। সকালের নাস্তার টেবিলে পুরো পরিবার উপস্থিত। সিমি আর স্বামীর একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসছিল। শাহনাজ বেগম সোহার দিকে বিশেষ নজর দিচ্ছিলেন। সোহামা, তোমার রাতে ঘুম ভালো হয়েছে তো? বাসর রাত বলে কথা। লজ্জা মেশানো হাসির ভান করে, যা শানকে আরও বিরক্ত করল। হ্যাঁ আন্টি, খুব ভালো। শান ভাইয়ার একটা জরুরি প্রজেক্ট নিয়ে একটু আলোচনা হচ্ছিল, তাই দেরি হয়ে গেল। শান ভাইয়া কাজের প্রতি এতই মনোযোগী যে রাতেও তার কাজ ছাড়া আর কিছুই ভালো লাগে না। সোহার এই কথায় শাহনাজ বেগম খুশি হলেন। শান তার দিকে তাকিয়ে ক্রোধে ফেটে পড়তে চাইছিল, কারণ সে জানত সোহা মিথ্যে বলছে, কিন্তু সবার সামনে সে কিছু বলতে পারল না। হাসি মুখে, বাহ, শুনে খুব ভালো লাগলো। সোহা, তুমিও এখন থেকে শানের কাজে সাহায্য করবে। শান, তুমি ভাগ্যবান। কঠিন মুখে, হ্যাঁ বাবা। সোহা এরপর অন্য একটি চালে নামল। সে শানের বাবার দিকে তাকালো। আঙ্কেল, আমি কাল রাতে একটা ম্যাগাজিনে দেখলাম আপনার সেই নতুন প্রজেক্টের অর্থায়ন নিয়ে কিছু ঝুঁকি থাকতে পারে। শান ভাইয়া তো এখন খুব ব্যস্ত, তাই আমি ভাবছিলাম যদি আমি সামান্য কিছু রিসার্চ করে আপনাকে সাহায্য করতে পারি। আমি তো এইমাত্র কলেজ শেষ করলাম। তুমি সব কি বলছো মা? তুমি তো এসবের মধ্যে না জড়ালেও পারতে। বিনয়ী স্বরে, না আঙ্কেল, আমার তো এখন পড়াশোনা শেষ। আমি আপনার পরিবারেরই সদস্য। তাছাড়া আমি তো শান ভাইয়ার থেকে সামান্য বড়। আমার মনে হয় দুজনের চিন্তা একসাথে হলে ভালো হবে। শান এবার আর স্থির থাকতে পারল না। তার মনে হচ্ছিল সোহা ইচ্ছাকৃতভাবে তার বড় হওয়ার বিষয়টি সকলের সামনে তুলে ধরে তাকে আরও ছোট করছে। একটু উঁচু গলায়, সোহা, তোমার এসব চিন্তার কোনো প্রয়োজন নেই। আমার কাজ আমি নিজেই সামলাতে পারি। শান্ত কিন্তু দৃঢ় চোখে শানের দিকে তাকিয়ে, আমি জানি শান ভাইয়া আপনি খুব দক্ষ, কিন্তু পরিবারের ভালো চাইলে সবাই মিলে কাজ করা উচিত, তাই না আন্টি? মুচকি হেসে, একদম ঠিক বলেছ মা। শান, তুমি কেন ওকে বারণ করছো? ওকে সুযোগ দাও। সহাস্যে, শান, মনে হচ্ছে আমাদের নতুন বড় বৌমা তোমার থেকে বেশি দায়িত্বশীল। ওর কথা শোনো। সবার সমর্থন পেয়ে শান আরও বেশি অপমানিত বোধ করল। সে বুঝতে পারল সোহা শুধু ঘরে নয়, গোটা পরিবারেই নিজের অবস্থান মজবুত করছে। বিরক্ত হয়ে, ঠিক আছে, তুমি যা ভালো বোঝো করো। নাস্তার শেষে সোহা তার বাবার সাথে একান্তে কথা বলার ভান করে ফোন বের করল। ফোনে মৃদু স্বরে, কিন্তু শান যেন শুনতে পায়। হ্যাঁ বাবা, আমি এখানকার সব কাগজপত্র দেখে নেব। শান ভাইয়ার প্রজেক্টটা ভালো, কিন্তু ফান্ডের ব্যাপারটা নিয়ে কিছু কথা আছে। চিন্তা করো না, তোমার মেয়ে কিন্তু তোমার মতোই বুদ্ধিমান। শান আড়াল থেকে সোহার এই কথা শুনে আরও নিশ্চিত হলো যে সোহা কোনো উদ্দেশ্য নিয়েই এই বাড়িতে এসেছে। তার সন্দেহের আগুনে যেন ঘি পড়ল। তুমি ভাবছো তোমার এই নাটক আমি বুঝছি না? তুমি কেবল আমার বাবার কাছে ভালো সেজে আমার প্রজেক্টের ভেতরের খবর নিতে চাইছো, কিন্তু আমি তোমাকে কোনো সুযোগ দেব না।
সেদিন বিকেলে অফিস থেকে ফিরে শান ছিল গম্ভীর। সোহার পেশাদারি বুদ্ধিমত্তা তাকে বিস্মিত করলেও তার ভেতরের সন্দেহের মেঘ পুরোপুরি কাটেনি। সে মনে মনে ভাবছিল, এই মেয়ের প্রতিটি কাজই কি শুধুই কৌশল? অন্যদিকে সোহা অফিসে শানকে ঘায়েল করার পর বেশ ফুরফুরে মেজাজে ছিল। সে সিমিকে দেখল বারান্দায় ফোনে কথা বলতে। দিদি কি করছিস? ফোন রেখে। এই তো স্বামীরের সাথে কথা বলছিলাম। তোর কি খবর? অফিসে আজ কেমন গেল তোর? একটু হেসে। ভালো। শান ভাইয়া আজ আমাকে চ্যালেঞ্জ দিতে চেয়েছিল, কিন্তু আমি উল্টো তাকে কুপকাত করে দিয়েছি। কৌতূহলী হয়ে। কি বলছিস? কিভাবে? পুরো ঘটনা খুলে বলল। তারপর শান ভাইয়া একদম চুপ করে গেল। রাগলেও তার মুখে মুগ্ধতা দেখতে পাচ্ছিলাম। আমার তো মনে হচ্ছে এই চ্যালেঞ্জে তোদের দুজনের জন্য আশীর্বাদ হতে চলেছে। শান ভাইয়া চিরকালই জেদি, কিন্তু তুই তো দেখছি ওর থেকেও বেশি চালাক। তবে সোহা, তুই তো ওর থেকে বয়সও সামান্য বড়। তুই কেন ওকে সবসময় শান বিয়ায় বলিস? রহস্যময়ী হাসি হেসে। এইটাই তো আমার প্রথম চাল দিদি। আমি যতবার তাকে বেয়াই বলি, তাকে আর মনে করিয়ে দিই যে আমি তার থেকে বড়, ততবার তার পুরুষতান্ত্রিক অহংবোধে আঘাত লাগে। সে যেন মনে মনে আরো বেশি জেদি হয়ে ওঠে আর ভুল করে বসে। এটাই তার দুর্বলতা। আমি তো আর 10টা সাধারণ বধূর মতো তার সামনে নত হয়ে থাকবো না। মাথা নেড়ে। তুই সত্যিই অসাধারণ। আমি জানি না তোদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। এই সময় সামির সেখানে এলেন। তোমরা এখানে দাঁড়িয়ে কিসের এত গভীর আলোচনা করছো দুজা মিলে? সাঞ্জে আজ অফিস থেকে ফিরে গম্ভীর হয়ে আছে। মনে হচ্ছে ওর মেজাজ ভালো নেই। ভালো থাকার তো কারণ নেই ভাইয়া। আমি ওর একটা প্রজেক্টের এমন কিছু ত্রুটি ধরিয়ে দিয়েছি যা সে নিজে এতদিন দেখতে পায়নি। হাসি চেপে। আমি তো জানতাম, শান আমাকে বলেছিল তুই নাকি খুব দ্রুত ওর কাছে নাক গলাচ্ছিস। কিন্তু ওর রাগটা কি শুধু এই কারণে? সিঁড়ির দিকে ইঙ্গিত করে। না ভাইয়া, শান ভাইয়া এখন আমাকে সন্দেহ করছে যে আমি হয়তো বাবার আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে আপনার বাবার কাছ থেকে সুবিধা নিতে এসেছি। আমাকে খারাপ মেয়ে বলার এটাও একটা কারণ। কি শান এমন ভেবেছে? ওর মাথা খারাপ হয়ে গেছে। আমি ওর সাথে কথা বলবো। না ভাইয়া, আপনি কথা বলবেন না। এটাই আমার দ্বিতীয় শর্ত। আপনার ভাই যদি প্রমাণ করতে চায় যে আমি অসৎ, তবে আমি নিজেই তাকে সে সুযোগ দিব। আপনারা কেউ যেন আমার পক্ষে ওকালতি না করেন। শান ভাইয়াকে এটা নিজের ভুল বুঝতেই হবে। চিন্তিত হয়ে। কিন্তু সোহা, ব্যাপারটা যদি আরো খারাপ দিকে যায়? আমার কোনো ভয় নেই দিদি। আমি আমার মতো করে প্রস্তুতি নিয়েছি। আমি এই 3 মাস শুধু তার ভুল ভাঙবো না, আমি তাকে দেখাবো ভালোবাসার সম্মানের মানে কি। সোহার পিঠ চাপড়ে। বাহ, তোর সাহস আছে। মনে হচ্ছে এই 3 মাস আমাদের পরিবারে বেশ জমজমাট কিছু ঘটতে চলেছে। তবে মনে রাখিস, আমরা সবাই তোর পাশে আছি। শানের কোনো বাড়াবাড়ি আমি সহ্য করব না। ধন্যবাদ ভাইয়া, কিন্তু আমার উপর বিশ্বাস রাখুন, আমি আমার জেদে সফল হবই। রাতের খাবার শেষে সবাই যখন ড্রয়িং রুমে বসে গল্প করছিল, শান তখনও গম্ভীর মুখে ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছিল। তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। সোহা দেখল এটাই সুযোগ। শানকে আরেকটু উত্তক্ত করে তার মনোযোগ আকর্ষণ করা দরকার। মুশফিক চৌধুরীর দিকে তাকিয়ে। আঙ্কেল, শান বেয়াই মনে হচ্ছে এখনো প্রজেক্ট নিয়ে খুব চিন্তিত। আমার তো মনে হয় ওর মনোযোগটা একটু অন্যদিকে সরানো উচিত। কেন নয় মা? শান, তুমি সবসময় কাজ আর কাজ, একটু বিশ্রাম নাও। ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে। না বাবা, জরুরি কাজ আছে। শানকে অবাক করে দিয়ে দ্রুত শানের পাশে গিয়ে বসল। ও শান ভাইয়া, আপনি তো একটা জিনিস ভুলেই গেছেন। আজ তো আমাদের ফুলসজ্জার দ্বিতীয় দিন। আপনার তো আমাকে একটা উপহার দেওয়ার কথা ছিল। সোহার এই অপ্রত্যাশিত এবং সরাসরি কথায় সবাই চমকে উঠল। শানের মুখ রাগে লাল হয়ে গেল। সে ভাবতেও পারেনি সোহা সবার সামনে এত খোলামেলা কথা বলবে। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে। সোহা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি এসব কি বলছো? মুখে কৃত্রিম সরলতা এনে। কেন ভাইয়া, আমি ভুল কিছু বলেছি? আপনার মনে নেই? আমার বান্ধবীরা তো বলেছে বিয়ের পর প্রথম উপহারটা খুব স্পেশাল হয়। হাসি মুখে। শান, সোহা যখন বলছে তখন তো একটা কিছু দিতেই হবে। নতুন বইয়ের আবদার তো ফেলতে নেই বাবা। অসহায় ভাবে। মা। হেসে ওঠে। শান, তোর তো দেখি
এখন থেকেই চাপ শুরু। বউয়ের মন জয় করা সহজ নয়। চল এক্ষুনি ওকে ওকে একটা কিছু কিনে দে। সোহাকে ইশারা করে চোখ টিপে। হ্যাঁ শান ভাইয়া, আর দেরি নয়। শান চারদিক থেকে কোণঠাসা হয়ে পড়ল। সে জানত সোহা তাকে ইচ্ছে করে অপমান করছে, কিন্তু সবার সামনে তার কিছুই বলার ছিল না। ল্যাপটপ বন্ধ করে কঠিন চোখে সোহার দিকে তাকিয়ে। ঠিক আছে, কি চাও তুমি? আমি তো এখন কিছু চাই না, আপনি বরং রাতে আমার জন্য একটা প্ল্যান করে রাখবেন, একটা সারপ্রাইজ। যেহেতু আপনি আমার থেকে ছোট, আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই বড়দের খুশি করার। সোহার এই বড় ছোটর খোঁচা শানের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। সে উঠে দাঁড়ালো। আমি আসছি। শান হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। সবাই হাসতে লাগল। সোহা সবার দিকে তাকিয়ে এমনভাবে হাসল যেন শানের এই রাগ কেবল তাদের দুজনের খুনসুটি। সোহাকে আদর করে, খুব দুষ্টু হয়েছো তুমি। বিনয়ী হয়ে। কি আর করব বলুন আন্টি, শান ভাইয়া তো আমাকে একটুও সময় দেন না। রাত গভীর হল। শান তার ঘরে ফিরে এলো। তার হাতে ছিল না কোনো উপহার, বরং তার চোখ জ্বলছিল রাগে। সোহা, তুমি আর একটা ফালতু কথা বললে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। সবার সামনে তুমি আমাকে যেভাবে অপদস্থ করলে। বিছানায় আরাম করে বসে। আমি তো আপনাকে সুযোগ দিচ্ছিলাম শান ভাইয়া, আপনি তো নিজেই নিতে পারলেন না। আর উপহারের কথা, আপনি আমাকে যে উপহার দিতে চেয়েছেন তা কি আমার জানা নেই? কৌতূহলী হয়ে। মানে? আপনি আমার সম্পর্কে যত নেতিবাচক তথ্য সংগ্রহ করেছেন, সেটাই তো আমার জন্য আপনার তরফ থেকে বিশেষ উপহার। আপনি সেগুলোর উপর কাজ করতে পারেন। সোহা শানের দিকে একটি টিফিন বক্স এগিয়ে দিল। এটা নিন, আপনার পছন্দের পায়েস। আমি নিজের হাতে রান্না করেছি। আপনি যখন আমার সম্পর্কে খারাপ তথ্য খুঁজছেন, তখন আমি আপনার পছন্দের খাবার রান্না করে আপনার মন জয়ের চেষ্টা করছি। এটা আমার কৌশল। এখন খেয়ে বলুন আপনার খারাপ স্ত্রীর রান্না কেমন হলো। শান পায়েসের বাটি হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেল। সে দেখল সোহা শুধু বুদ্ধিমত্তা দিয়েই নয়, সাধারণ আবেগ দিয়েও তাকে ধীরে ধীরে ঘায়েল করছে। তার রাগ যেন ক্রমশ কমে আসছিল। শান আর সোহা যখন কক্সবাজারে সেই নির্জন রিসর্টে পৌঁছালো, তখন তাদের মেজাজ দুটো দুই মেরুতে। শান ছিল চরম বিরক্ত, কারণ তার কাজ ভেস্তে গেল এবং তাকে এমন একটি মেয়ের সাথে একা সময় কাটাতে হচ্ছে যাকে সে সহ্য করতে পারে না। অন্যদিকে সোহা ছিল উচ্ছ্বসিত, কারণ সে সুযোগ পেল তার চ্যালেঞ্জটিকে আরও মজাদার করে তোলার। রিসর্টের ঘরের ভেতরে ঢুকে শান সোজা ব্যালকনির দিকে গেল। সেখান থেকে সমুদ্রের বিশালতা দেখা যাচ্ছিল। সোহা নিধের ব্যাগ থেকে শানের জন্য একটি টি শার্ট বের করে এগিয়ে দিল। শান বেয়াই, আপনার পোশাক পরিবর্তন করুন। আপনি এখন সমুদ্রের কাছাকাছি এসেছেন, তাই আপনার এই গম্ভীর স্যুট আর শার্ট মানাচ্ছে না। তোমার এসব সিনিয়রগিরি আর অতিরিক্ত যত্ন আমার পছন্দ হচ্ছে না সোহা। আমি যা পড়েছি তাতেই আমার স্বচ্ছন্দ বোধ হয়। আর তুমি ভুলে যেও না, আমরা এখানে হানিমুনে আসিনি। দুষ্টু হাসি হেসে। আমি তো জানি বেয়াই, আমরা এখানে এসেছি আপনার খারাপ স্ত্রী প্রমাণ খুঁজতে। আর আমি তো আপনার থেকে সামান্য বড়, তাই আপনার যত্ন নেওয়া আমার দায়িত্ব। আপনি পোশাক না পাল্টালে আমি কিন্তু আপনার স্যুট ধরে টানাটানি করতে বাধ্য হব। তখন কিন্তু রিসর্টের লোকজন কি ভাববে? শান চোখ রাঙিয়ে সোহার দিকে তাকালো। তার রাগ হলো, কিন্তু সোহা যেভাবে তার বয়সের খোঁচা দিচ্ছে আর সবার সামনে অপস্থিত হওয়ার ভয় দেখাচ্ছে, তাতে সে আর কিছু বলতে পারল না। ঠিক আছে, নাটক বন্ধ করো। শান টি শার্টটা প্রায় কেড়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। সোহা হাসতে হাসতে নিজের ব্যাগ গোছাতে লাগলো। তার হাতে ছিল দুটি আইসক্রিমের কোণ। শান যখন টি শার্ট পরে বের হলো, তখন সোহা তাকে একটি আইসক্রিম এগিয়ে দিল। এটা নিন, গরমের দিনে আপনার রাগ কমানোর ওষুধ। আপনি এত রেগে আছেন যে আপনার শরীর গরম হয়ে আছে। আইসক্রিমটা হাতে নিতে গিয়েও থেমে গেল। আমি তোমার দেওয়া কিছু খাবো না। আইসক্রিমটা তার হাতে প্রায় ঠেকিয়ে, খান তো ভাইয়া, আপনি তো জানেন এই গরমে আইসক্রিম না খেলে রাগ আরও বেড়ে যায়। আর আপনি রেগে গেলে তো আমাকেই সামলাতে হবে, যেহেতু আমি আপনার থেকে বড়। আপনার যত্ন তো আমাকেই নিতে হবে। শান আর নিজেকে সামলাতে পারল না। সে আইসক্রিমটা প্রায় ছিনিয়ে নিয়ে ব্যালকনিতে চলে গেল। সোহা হাসতে হাসতে তার পিছু পিছু গেল। আপনার কি সমুদ্রের ঢেউ ভালো লাগে, নাকি আপনার প্রজেক্টের ফিনান্সিয়াল গ্রাফ? আইসক্রিম খেতে খেতে, সমুদ্রের ঢেউ, কারণ এরা ধোঁকা দেয় না, এরা আসে আর চায়, মানুষের মতো নয়। শানের দিকে ঝুঁকে এসে, মানুষ ধোঁকা দেয় নাকি মানুষের প্রতি বিশ্বাস ভেঙে যায়? আপনি কি কোনো মানুষকে ভালোবাসতেন যে আপনাকে ধোঁকা দিয়েছে? শানের মুখ শক্ত হয়ে গেল।
সে দ্রুত আইসক্রিম শেষ করে সোহার দিকে কঠোর দৃষ্টিতে তাকালো। আমার ব্যক্তিগত জীবনে তোমার নাক গলানোর কোনো প্রয়োজন নেই সোহা। তুমি তোমার চ্যালেঞ্জের দিকে মনোযোগ দাও। দুষ্টুমি বাড়িয়ে শানের টি শার্টের কলার ধরে টেনে কাছে আনে। আপনি আমার দিকেই মনোযোগ দিন শান বেয়াই। আপনার প্রমাণ সংগ্রহের সময় তো ফুরিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আপনি এত রেগে থাকলে আপনার ত্বকের ক্ষতি হবে। আপনার বড় বউ হিসাবে এটা আমার কর্তব্য যে আপনার ত্বকের যত্ন নেওয়া। সোহা দ্রুত শানের কপালে আলতো করে একটি চুমু দিয়ে দিল। শান এক মুহূর্তে জমে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে সোহা, এটা কি হলো? চোখ মেরে, কেন? আপনার ত্বকের যত্ন নিলাম। আপনি আমার থেকে ছোট, তাই আমি তো আপনাকে আদর করতেই পারি। এতে আপনার চ্যালেঞ্জের কোনো ক্ষতি হবে না তো? শান হতভম্ব হয়ে গেল। এই অপ্রত্যাশিত দুষ্টুমি আর ভালোবাসা মেশানো আক্রমণ তাকে চরমভাবে অপ্রস্তুত করল। তার মনের ভেতরের জমাট বরফ যেন একটু একটু করে গলতে শুরু করল। তার মনে হলো এই মেয়েকে ঘৃণা করা যেন অসম্ভব। সোহা সেই অপ্রত্যাশিত চুম্বন শানের সারা শরীরে যেন বিদ্যুতের ঢেউ বইয়ে দিল। সে এক মুহূর্তের জন্য ভুলে গেল তাদের শর্ত, তার রাগ এবং তার পুরনো সব বেদনা। সে অনুভব করল সোহার স্পর্শে ছিল কোনো ছলনা নয়, বরং এক সহজ অধিকারবোধ। শান নিজেকে সামলে নিয়ে দ্রুত পিছিয়ে গেল, কণ্ঠস্বর কাঁপছে। তুমি তুমি এটা কি করলে? শান্তভাবে, কেন? আপনার খারাপ লাগলো নাকি আপনার হার্টবিট বেড়ে গেল? রাগে ফুঁসতে গিয়েও নিজেকে সামলে। তোমার সাহস হয় কিভাবে? তুমি ভুলে যাচ্ছ আমি তোমাকে পছন্দ করি না। দৃঢ়তার সাথে, আমি কিছু ভুলিনি শান বেয়াই, কিন্তু আমি এটাও ভুলিনি যে আমি আপনার স্ত্রী, আর আমার অধিকার আছে আমার স্বামীকে ভালোবাসার। আপনি আমাকে খারাপ মেয়ে প্রমাণ করতে পারেন, কিন্তু আমি প্রমাণ করব আমি আপনাকে কতটা ভালোবাসি। এই হানিমুনে আমি দেখাবো ভালোবাসা কতটা গভীর। শান আর কোনো কথা বলতে পারল না। সে সোজা ঘরের ভেতরে চলে গেল এবং নিজের চুলগুলো টেনে ধরল। তার মাথায় যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। এ কি হচ্ছে আমার সাথে? আমি কেন রেগে উঠতে পারছি না? কেন ওর স্পর্শে আমার ভেতরটা এমন তোলপাড় করছে? এই মেয়েটা, ও কি সত্যি এমন, নাকি এটা ওর কোনো নতুন কৌশল? শান জানত সোহার এই ধরনের ছোট ছোট আঘাত তাকে মানসিকভাবে দুর্বল করছে। সে তার রাগ ধরে রাখতে পারছিল না, আবার সোহাকে কঠোরভাবে সরিয়েও দিতে পারছিল না, কারণ সোহা বারবার তার স্ত্রী হবার অধিকার আর বড় হবার দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছিল। এর পরের দিনটি কাটল এক নীরব উত্তেজনায়। সোহা সারাদিন শানকে চোখে চোখে রাখল, তার পছন্দের খাবার অর্ডার করল, আর সমুদ্রের ধারে ঘুরতে যাওয়ার সময় তার হাত ধরে হাঁটার চেষ্টা করল। শান যতবারই হাত ছাড়াতে চাইল, সোহা ততবারই মিষ্টি হেসে বলল, শান বেয়াই, ঢেউ এলে কিন্তু পড়ে যাবেন। আমি তো আপনার থেকে বড়, আপনার খেয়াল তো আমাকেই রাখতে হবে। একদিন বিকেলে তারা দুজনে সমুদ্রের পাড়ে চুপচাপ বসেছিল। সূর্যাস্তের লাল আভা তাদের দুজনের মুখে এসে পড়ল। এই নীরবতা শানকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দিল। সোহা, তোর উদ্দেশ্য কি আমাকে এভাবে বিরক্ত করার? তুমি কি চাও আমার থেকে? গভীর দৃষ্টিতে শানের দিকে তাকিয়ে, আমি তো আপনাকে আগেই বলেছি শান বেয়াই, আমি চাই আপনার ভুল ধারণা ভেঙে যাক। আপনি আমাকে খারাপ মনে করেন, কিন্তু আমি দেখতে চাই আপনার ভালোবাসার জায়গাটা এখনো খালি আছে কিনা। সোহা ধীরে ধীরে শানের হাত ধরল। এবার শান হাত সরালো না। তার মনে হলো এই স্পর্শটা সে এতক্ষণ ধরে চাইছিল। আপনি জানেন শান ভাইয়া, আমি আপনার চেয়ে বয়সে সামান্য বড়, তাই হয়তো আমার অনুভূতিগুলো একটু বেশি পরিণত। আমি আপনাকে সম্মান করি, আর আমি দেখতে পাচ্ছি আপনার জেদের আড়ালে একজন ভালো মানুষ লুকিয়ে আছে। আমি সেই মানুষটাকে ভালোবাসতে চাই। শানের সোহার এই অকপট স্বীকারোক্তি শুনে চমকে গেল। তার মনের সব প্রতিরোধ যেন মুহূর্তের মধ্যে ভেঙে গেল। তার চোখের সামনে ভেসে উঠল সেই পুরনো ছবি, সেই পুরনো আঘাত। কিন্তু এই মুহূর্তে সোহার সততা তাকে অন্যরকম এক শান্তি দিচ্ছিল। খুব নিচু স্বরে, সোহা কোনো কথা না বলে শানের হাতটা নিজের গালে চেপে ধরল। সেই মুহূর্তেই শান বুঝতে পারল এই হানিমুন কোনো কৌশল নয়, এটা তার জীবনের এক নতুন শুরু। তার জেদ, তার শর্ত, সবকিছু যাকে ভালোবাসার ঢেউয়ের সামনে ফিকে হয়ে গেল। নিজের ভেতরের প্রতিরোধ ভেঙে গভীর আবেগ নিয়ে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম সোহা। শানের এই স্বীকারোক্তি শুনে সোহার চোখে আনন্দের জল এলো। সে জানত তার চ্যালেঞ্জ সফল হয়েছে। সেদিন রাতের রিসর্টের ঘরটি আর 10টা সাধারণ ঘরের মতো ছিল না। সেটা ছিল তাদের সত্যিকারের বাসর রাত, যেখানে কোনো শর্ত ছিল না, ছিল শুধু ভালোবাসা আর বিশ্বাসের নতুন শুরু। সমুদ্রের গর্জন ছাড়া বাইরের কোনো শব্দ ছিল না। শান আর সোহা দুজনেই ঘরের ভেতরে ছিল।
কিন্তু আগের মতো কোনো দূরত্ব ছিল না। সোহার হাত ধরে, সোহা, আমি তোমাকে অনেক অন্যায় কথা বলেছি, খারাপ মেয়ে। তোমার মতো মেয়ে এই কথাগুলো আমার মুখে আসা উচিত হয়নি। কিন্তু তুমি জানো না কেন আমার মনে এই বিশ্বাস জন্ম নিয়েছিল। আমি জানি শান ভাইয়া, সামির ভাইয়া বলেছিলেন আপনার জীবনে একটা বড় আঘাত আছে। আপনি আমাকে বলুন, আমি আপনার স্ত্রী, আপনার ভালো বন্ধুও হতে চাই। শান চোখ বন্ধ করে একটি দীর্ঘশ্বাস ছাড়ল। তার ভেতরের সব কষ্ট যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। জানো, আমার জীবনে একজন ছিল, আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম আর খুব ভালোবাসতাম। আমাদের বিয়ের কথা চলছিল, কিন্তু বিয়ের ঠিক কিছুদিন আগে আমি জানতে পারি সে আমাদের কোম্পানিরই একজন প্রতিদ্বন্দ্বীর সাথে হাত মিলিয়েছিল। সে কেবল আমার সম্পদ আর গোপন তথ্য চুরি করার জন্য আমার জীবনে এসেছিল। সে আমার বিশ্বাস ভেঙে দিয়েছিল সোহা, একেবারে ভেঙে দিয়েছিল। শানের হাত চেপে ধরে, ও শান বেয়াই, আমি দুঃখিত। সেই আঘাতের পর থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করব না। আমি ভাবতাম তোমরা সবাই একই রকম। যখন মা বাবা তোমাকে পছন্দ করলো, আমি ভাবলাম তুমিও হয়তো তোমার বাবার ব্যবসার উন্নতির জন্য বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আমাদের পরিবারে আসতে চাইছো। তাই তোমাকে দেখে আমার মনে ঘৃণা জন্মেছিল। আলতো করে শানের কপালে চুমু খেয়ে, কিন্তু আমি তো তোমার থেকে বড় শান বেয়াই। আমার অভিজ্ঞতা হয়তো আরো বেশি, আমি জানি সবাই একরকম হয় না। আর আমার বাবার ব্যবসার কথা আমি তো কালকেই আপনাকে বললাম। আমি আপনার কোনো দুর্বলতার সুযোগ নিতে আসিনি, আমি এসেছি আপনাকে ভালোবাসতে, আপনার সেই পুরনো কষ্ট ভুলিয়ে দিতে। শান এবার সোহার চোখে দেখল এক গভীর আবেগ। সে বুঝতে পারল সোহা শুধু তার বুদ্ধিমত্তা দিয়েই নয়, তার হৃদয় দিয়েও জিতে নিয়েছে। সোহার কপালে মাথা ঠেকিয়ে, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিলাম সোহা। আমার সব রাগ, আমার সব অবিশ্বাস আজ থেকে শেষ। তুমি আমার স্ত্রী আর আমি তোমার কাছে ক্ষমা চাইছি। হাসি আর চোখের জল মিশিয়ে, ক্ষমা নয় শান ভাইয়া, ভালোবাসা দিন। আপনি আমাকে ভালোবাসেন, এটাই আমার কাছে যথেষ্ট। সেই রাতে রিসর্টের সেই ঘরটি তাদের দুজনের জন্য হয়ে উঠল এক প্রেমের মন্দির। তাদের বাসর রাত শুরু হলো একে অপরের প্রতি বিশ্বাস আর সম্মান দিয়ে। সোহা তার বয়সের পরিণত জ্ঞান দিয়ে শানের ভেতরের শিশুসুলভ জেদ আর কষ্টকে শান্ত করল। শানকে জড়িয়ে ধরে দুষ্টুমি মাখা স্বরে, আর শান বেয়াই, আমার শর্তটা কিন্তু পূরণ হলো। আপনি প্রমাণ করতে পারলেন না যে আমি খারাপ, বরং আপনি নিজেই স্বীকার করলেন যে আপনি ভুল ছিলেন। এখন কিন্তু আপনাকে আজীবন আমার কথা শুনতে হবে, কারণ আমি আপনার থেকে বড়। এবার হেসে উঠে সোহাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, আমার বড় বউ, তোমার কথা আমি আজীবন শুনব। তবে একটা কথা, আমার ভালোবাসায় কোনো শর্ত থাকবে না। সমুদ্রের ঢেউয়ের শব্দ যেন তাদের ভালোবাসার সাক্ষ্য দিচ্ছিল। তারা একে অপরের বাহুতে সেই রাত কাটালো, যেখানে কোনো জেদ, কোনো সন্দেহ ছিল না, ছিল শুধু এক সুন্দর ভালোবাসার অঙ্গীকার। সারা রাত দুজনের মধ্যেকার দূরত্ব ঘুচে যাওয়ার পর ভোরের আলো যখন ঘরে প্রবেশ করল, সোহা দেখল শান তার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমোচ্ছে। তার মুখে সেই কাঠিন্য আর নেই, বরং এক গভীর প্রশান্তি। সোহা আলতো করে শানের চুল বুলিয়ে দিতে লাগল, ফিসফিস করে, ছোট শান বেয়াই, আপনার ঘুম ভেঙে গেলে কিন্তু আবার সেই গম্ভীর শান চৌধুরী হয়ে যাবেন। সোহা সাবধানে শানের বাহু থেকে নিজেকে মুক্ত করে উঠে বসল। বাইরে সমুদ্রের বাতাস বইছিল। সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। মুহূর্তের মধ্যেই শানও ঘুম ভেঙে উঠে বসল। সে দেখল সোহা ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্র দেখছে, ঘুম জড়ানো কিন্তু মধুর কণ্ঠে। সোহা। সোহা ঘুরে তাকালো, তার মুখে হাসি। আপনার ঘুম ভেঙে গেল শান ভাইয়া? আমি তো ভেবেছিলাম আজ আপনি গভীর ঘুমে থাকবেন। উঠে এসে সোহাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তুমি পাশে না থাকলে আমার ঘুম আসে না। আর তুমি আমাকে বিয়াই বলা বন্ধ করো তো। দুষ্টমি করে। কেন? আমি তো আপনার চেয়ে বড়, আপনি তো আমার ছোট স্বামী। শানের কানের কাছে এসে, আমি ছোট হতে পারি, কিন্তু কাল রাতে তো দেখলাম আমার ভালোবাসার জোর তোমার চেয়ে কম নয়। শানের এই কথায় সোহা লজ্জায় লাল হয়ে গেল। সে তার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। ছি শান, আপনি কি বলছেন? এখন সকাল, কেউ যদি দেখে? আদর করে সোহার চুলে মুখ ঘষে, দেখুক, আমরা এখন স্বামী স্ত্রী,
আর তুমি তো আমাকে চ্যালেঞ্জ করেছিলে আমি তোমাকে ভালোবাসতে পারি কিনা। এখন প্রমাণ তো দিতে হবে। সোহা শানের এই নতুন রূপ দেখে মুগ্ধ হচ্ছিল। তার জেদি আর গম্ভীর স্বামী এখন মিষ্টি দুষ্টুমি করছে। সে নিজেই শানকে সামলে নিল। ঠিক আছে, এখন এসব থাক, আমরা নিচে গিয়ে ব্রেকফাস্ট করি। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি রেডি হয়ে আসছি। কথা না শুনে সোহার মুখে গভীর চুমু এঁকে দিল। আগে এটা নাও, গুড মর্নিং কিস। সোহা যেন এবার সত্যি সত্যি হেরে গেল। তার হৃদয়ে আনন্দের ঢেউ উঠল। সে শানের সেই চুমুর প্রতিদান দিল। এরপর তারা দুজনে একসঙ্গে হাসি মুখে ব্রেকফাস্ট